এসআইআর আবহে কাজের চাপে একের পর এক বিএলওদের অসুস্থ মৃত্যুর অভিযোগ যেমন সামনে এসেছে, পাশাপাশি রাজনৈতিক তরজাও একেবারে সপ্তমে। এই আবহেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা না বাড়লে যা শাস্তি দেবেন মেনে নেব। পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন, তৃণমূলের আসন সংখ্যা বাড়লে মাথা নিচু করে বিজেপিকে ক্ষমা চাইতে হবে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি এক মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চ্যালেঞ্জ করে দিচ্ছেন পাল্টা বিরোধী দলনেতা তিনি বলছেন, যদি 80% এসআইআরও ঠিকঠাক হয় তাহলে পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুলি আসবে। এসআইআর এ যদি ঠিকঠাক 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। অন্যদিকে সুকান্ত মজুমদারের নন্দীগ্রাম মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, দল যেখানে বলবে সেখানেই দাঁড়াবো, নন্দীগ্রামে বললে সেখানে দাঁড়াবো, দার্জিলিং এ বললে সেখানেও দাঁড়াবো। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। ভাইপো ভয় তো পাচ্ছি। মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, না তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো না। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি কিন্তু দাবি করছেন, পুলিশ অফিসারদের ট্রান্সফার অর্ডারে তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের কিছু মানুষকে ট্রান্সফার করা হয়েছে। দেখুন, দেখলাম যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে, ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে, বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে। তো স্বাভাবিকভাবে এ থেকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর জন্য। অন্যদিকে শুভেন্দু অধিকারী আবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করেছেন। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজে যাবেন না, কারণ মেটিয়াবুরুজে গেলে সেখানে মিম বা আইএসএফ কে দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। পিসিকে আমি হারিয়েছি, আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজ যাবেন না। মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফকে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি কিন্তু চ্যালেঞ্জ করে বলছেন যে তাকেই হারানোর ক্ষমতা নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা শুভেন্দু কেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ নেই। মানে এখন মিম আর আইএসএর সাথেও জোট করতে রাজি আছেন। মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা শুভেন্দু অধিকারী কেন, অমিত শাহজি মোদিজিরও নেই। আমাকে হারানোর ক্ষমতা মমতা ব্যানার্জি তো আমার মাথার ওপরে 100, আমি 1, উনি 100। আমাকে হারাবার ক্ষমতা এই বিজেপি টোটাল পার্টিটার নেই, কংগ্রেসের নেই, সিপিএমের নেই। গর্ব করে বলছি, তার কারণ মানুষের কাজ মমতা ব্যানার্জি করে, তার নেতৃত্বে আমরা করি, তাই মানুষ আমাদের আশীর্বাদ করবে। সব জায়গায় ভোট নিবিয়ে নন্দীগ্রাম করা যায় না, কলকাতায় যাবে না।
এসআইআর নিয়ে শুধু রাজ্য রাজনীতি নয়, দেশের রাজনীতি উত্তাল। আর এই আবহেই গতকাল শীতকালীন অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন। তিনি বললেন, নাটক বা ড্রামা করার জায়গা সংসদ নয়। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা বা ইস্যুকে তুলে ধরা কখনো ড্রামা হতে পারে না। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। Speaking about issues, raising issues is not drama. আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। দেশ জুড়ে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলেছে এসআইআর। তারই মধ্যে কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এবার সেই আজকেই পড়ল সংসদে। শুরুতেই বারবার উত্তপ্ত হয়ে উঠল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন। দফায় দফায় মুলতবি করতে হলো লোকসভার অধিবেশন। এসআইআর আবহে সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. What is going on? Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. সম্প্রতি এসআইআর এর পর প্রথম বিহারে বিধানসভা নির্বাচন হয়। সেখানে বিপুল জয় পেয়েছে নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের জুটি। শোচনীয় পরাজয় হয় তেজস্বী যাদব রাহুল গান্ধীর মহাগঠবন্ধনের। সোমবার সেই বিহার নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনেও বিরোধী শিবিরকে কটাক্ষ বাণে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। मैं सोच रहा था बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। कि शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। এদিকে এসআইআর চলাকালীন গত কয়েকদিনের দেশ জুড়ে একাধিক বিএলওর মৃত্যু হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই অভিযোগ উঠেছে বাম শাসিত কেরলেও। এই আবহে সংসদের শীতকালীন অধিবেশনে এসআইআর ইস্যু নিয়ে বিরোধীরা যে সরব হবেন তা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু অধিবেশন শুরুর আগে বিরোধীদের প্রতিবাদকে প্রধানমন্ত্রী ড্রামা বলে কটাক্ষ করায় তেড়ে ফুঁড়ে প্রতি আক্রমণে নেমেছে বিরোধীরাও। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তারা তো ড্রামা বলছে বেসিক্যালি। ड्रामा तो आप भी जानते हो कौन करता है। ये मुस्कुराहट बता रही है कि ड्रामा कौन करता है। बीएलओ ये जान चली गई जिनकी, तो ये क्या ड्रामा था कि जान जाना। এদিন অধিবেশন শুরুতেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বারবার স্লোগান দিতে থাকে বিরোধীরা। কোনোভাবেই পরিস্থিতি শান্ত না হওয়ায় আসরে নামেন লোকসভার অধ্যক্ষ। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। কিন্তু তারপরেও দফায় দফায় মুলতবি করতে হয় অধিবেশন। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.